অ্যাসপিরেন্ট শেষ পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন প্রিলিমিনারি 2023। আজ আমরা এই প্রিলিমিনারি 2023-এর যে কাট অফ সেটা নিয়ে আলোচনা করব। যদিও কোনো পরীক্ষার কাট অফ কেমন হতে পারে সেটা কিন্তু আমরা জানি বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সেই বিষয়গুলো কি কি? সেই বিষয়গুলো হলো যে সেই পরীক্ষার ভ্যাকান্সি সংখ্যা কত এবং পরীক্ষার্থী সংখ্যা কত, কতজন পরীক্ষা দিচ্ছে সেগুলো। আরও কয়েকটি কারণ আছে। চাকরির চাহিদা কেমন, কোশ্চেন ফাঁস হয়ে যাওয়া, প্রশ্ন লিক হলো কি না, কোয়ালিটি অফ কোশ্চেন অর্থাৎ প্রশ্নের মানটা কীরকম রয়েছে, সেটা কি সহজ প্রশ্ন বা ইজি, মডারেট নাকি আরেকটু মধ্যম মানের, না হার্ড নাকি কঠিন হয়েছে, সেই তার উপরে কিন্তু কাট অফ নির্ভর করে। আরও রয়েছে অন্যান্য কিছু কারণ যেগুলোর জন্য কিন্তু পরীক্ষার কাট অফ কেমন হবে সেটি কিন্তু নির্ভর করে। তাহলে আমরা কাট অফ যে বিভিন্ন কারণ রয়েছে সেগুলো আমরা একটু আলোচনা করে নিই, তারপরে ধীরে ধীরে আসছি এই পরীক্ষায় কীরকম কাট অফ হবে। এবার আমরা যদি এই পরীক্ষার কাট অফের পেছনে যে অন্যতম কারণ ভ্যাকান্সি সংখ্যা এবং পরীক্ষার্থীর সংখ্যা সেই দিকে লক্ষ্য রাখি, তাহলে আমরা বিগত যে 5 বছর আগে 2019 সালে যেই পিএসসি ক্লার্কশিপ প্রিলিমিনারি কন্ডাক্ট করেছিল সেই পরীক্ষায় আমরা দেখি কতজন আপিল করেছিল, এখানে কতজন অ্যাপ্লাই করেছিল। আমরা দেখতে পাচ্ছি 2019 সালে পরীক্ষায় কিন্তু প্রায় 7,14,413 জন এটা অ্যাপ্লাই করেছিল এই পরীক্ষায়, এবং তার মধ্যে যে প্রথম ধাপ অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় কোয়ালিফাই করেছিল 66,491 জন, এবং যারা কিন্তু এই প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করে তারা মেনের জন্য পরীক্ষায় বসতে পেরেছিল, এবং সর্বশেষ তারা চাকরি পেয়েছে, কিন্তু ফাইনাল সিলেকশন হয়েছে 7,200 এর কাছাকাছি। এবার আমরা তাহলে 2023-এ বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী আমরা দেখতে পাই যে কতজন এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছে। একটা বিষয় এখানে দেখার যে 2019 সালে কিন্তু 7,14,413 জন অ্যাপ্লাই করেছিল। এক্ষেত্রে মোটামুটি বিভিন্ন সোর্স থেকে যা জানা যাচ্ছে, যদি এখনও পিএসসি এটা প্রকাশ করেনি, যে প্রায় 7 লক্ষর মতন কিন্তু পরীক্ষার্থী এবার এই পরীক্ষায় অ্যাপ্লাই করেছিল। দেখা যাচ্ছে কিন্তু তুলনামূলক সংখ্যাটা কমেছে, যেটি কিন্তু ব্যতিক্রম একটি ঘটনা। আর এই পরীক্ষায় যেহেতু 7 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লাই করেছে, এই পরীক্ষায় পাশ করতে পারে কতজন, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারে কিন্তু মোটামুটি যদি আমরা গতবার যদি আমরা দেখব 10%-এরও কিছু পরীক্ষার্থী কিন্তু এখানে পাশ করেছিল। এবার সেই হিসেবে আমরা যদি একটা এভারেজ পার্সেন্টেজ ধরি, তাহলে মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে 60,000 পরীক্ষার্থী এই পরীক্ষায় পাশ করবে, এবং বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী ফাইনাল সিলেকশন হতে পারে 6,000 এর মতন কিন্তু ক্যান্ডিডেট কিন্তু এরা শেষ পর্যন্ত এই পরীক্ষায় সফল হতে পারে। এবার একটি বিষয় আরেকটি দেখার, সেখানে কিন্তু বিভিন্ন সোর্স থেকে জানা গেছে যে এই পরীক্ষায় কিন্তু অনেক হলে, অনেক পরীক্ষা কেন্দ্রে, অনেক জায়গায় 40% পরীক্ষার্থী প্রেজেন্ট ছিল, অর্থাৎ 100 জনে মাত্র 40 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়েছে। আবার কোনো ক্ষেত্রে 50% গিয়েছে, আবার কোনো ক্ষেত্রে 60% গিয়েছে, অর্থাৎ বাদবাকিরা কিন্তু যায়নি। অর্থাৎ যদি এইবার আমরা যদি মোট পরীক্ষার্থীর সংখ্যা এই 7 লক্ষ ধরে থাকি, তাহলে যদি 50% তাহলে যায়, তাহলে মোটামুটি আমরা ধরতে পারি যে 3.5 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় বসেছে বা তার আশেপাশে। কিন্তু আরেকটা ব্যাপারও খেয়াল রাখতে হবে, এতে আনন্দিত হওয়ার কোনো কিছু নেই যে 3.5 লক্ষ বসেছে। এর আগের বার তো বসেছিল প্রায়, এখানে আমরা দেখালাম যে 7,14,000। আসলে 7,14,000 এরা অ্যাপ্লাই করেছে, এরাও তো পুরোপুরি বসেনি, তবে
গতবার কিন্তু এই যে এবার যে যতটা অ্যাবসেন্ট রয়েছে এত এত কিন্তু অ্যাবসেন্ট ছিল না। এটা কিন্তু বিভিন্ন সোর্স থেকে জানা গিয়েছে। যাই হোক, একটা জিনিস মনে রাখবে যে যারা কিন্তু পরীক্ষা দিতে গিয়েছে, এই যে 3.5 লক্ষ পরীক্ষার্থী, এরা কিন্তু বেশিরভাগই পরীক্ষার তাগিদেই গিয়েছে এবং ওয়েল প্রিপেয়ার্ড, এটা মনে রাখতে হবে। সবাই যে প্রিপেয়ার্ড তা নয়, কিন্তু এটা একটি মানে দিক কিন্তু তোমরা খেয়াল রেখেই এগোবে, কারণ কোনো কিছুর নেগেটিভ সাইডটা আগে দেখে অগ্রসর হলে আমার মতে ভালো হয়। যাই হোক, এরপরে দেখি। এরপরে আমরা বলেছিলাম যে চাকরি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যার উপর কিন্তু কাট অফ নির্ভর করে। আরেকটি ব্যাপার হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি পরের পয়েন্টে আমরা যদি আলোচনা করি যে চাকরির চাহিদা কেমন। আমরা জানি 2019 সালের পর 2019-এ যখন এই পরীক্ষা হয়েছিল, তারপর করোনা পিরিয়ড শুরু হয় 2020 সালে। এরপরে কিন্তু চাকরি তেমনভাবে রাজ্য সরকারের বিশেষ কিছু হয়নি এবং শুধুমাত্র কয়েকটি পুলিশের ক্ষেত্রে বা আরও কয়েকটি দপ্তরে হয়েছে, কিন্তু এই ক্লার্কশিপের পরীক্ষা এর মাঝে কিন্তু কন্ডাক্ট করেনি বা এসএসসিরও পরীক্ষা হয়নি। তার জন্য চাকরির ক্ষেত্রে কিন্তু একটা ঘাটতি দেখা গিয়েছে, অর্থাৎ পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে, এক ধরনের পরীক্ষার্থী, সিরিয়াস পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু সেমন চাকরি হয়নি। তাই এই যে চাকরি এবছর যেটা 6,000 মোটামুটি পোস্ট শোনা যাচ্ছে, এর জন্য কিন্তু ক্যান্ডিডেটরা বেশ সিরিয়াসভাবেই কিন্তু এর পেছনে লেগে রয়েছে। তাই কাট অফটা কিন্তু এর ওপর অনেকটাই ডিপেন্ড করবে। তারপর পয়েন্টে আমরা আসছি কোশ্চেন ফাঁস হওয়া। এবার গতকাল থেকেই একটা জিনিস দেখা যাচ্ছে যে কিছু কিছু অনলাইন মিডিয়াতে দেখা যাচ্ছে যে কিছু পরীক্ষা হলের যে প্রশ্ন সেটা বেরিয়ে এসছে এবং অনেকে তাই ভাবছে যে পরীক্ষাপত্র লিক হয়েছে কিনা। আমার মতে পরীক্ষা এরকম হতে পারে যে কিছু কিছু জায়গায় হয়তো প্রশ্নটা যখন কোনো ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তখন হয়তো কোনো যে সমস্ত গাইড টিচার বা প্রফেসররা ছিল, তারা হয়তো ছবি করে ওটা পোস্ট করতে পারে। কারণ এই বছর যতটা সিকিউর করে পরীক্ষাটা নেওয়া হয়েছে, সেটা পিএসসির একটি ভালো উদ্যোগ। তবু দেখা যাক, এটা একটি ডিবেটের বিষয়। যাই হোক, এটা নিয়ে আলোচনা করছি না। তবে আমরা ধরেই নিতে পারি যে প্রশ্ন আউট হয়েছে কি হয়নি এটা নিয়ে আমরা না গিয়ে মনে করে নিতে পারি যে প্রশ্ন আউট হয়নি, কারণ আমরা পজিটিভ দিকটা ভাবলেই মনে হয় বেটার হয়। যাই হোক, এবার আরেকটা ব্যাপার, কাট অফ নির্ভর করে কিসের উপর? কোয়ালিটি অফ কোশ্চেন, অর্থাৎ প্রশ্ন কীরকম হয়েছে, ইজি না মডারেট না হার্ড, অর্থাৎ কঠিন হয়েছে না সহজ হয়েছে, সেটার উপরে কিন্তু কাট অফ ডিপেন্ড করে। এবার আমরা বিভিন্ন দিনে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তার থেকে আমরা এই ব্যাপারটা আলোচনা করে দেখতে পারি যে টোটালে আমাদের পরীক্ষা হয়েছে কিন্তু 2 দিন, 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর। এবার 16 এবং 17ই নভেম্বরের মধ্যে প্রথম দিনের যে দুটো শিফট এবং পরের দিনের যে দুটো শিফট, সেটাই কোন শিফটে কোথার থেকে মানে কী ধরনের প্রশ্নের কোয়ালিটি ছিল সেটা আমরা যদি দেখি, তাহলে আমরা যদি দেখি যে ফার্স্ট শিফটে দেখি, ফার্স্ট শিফটে যে ম্যাথ ছিল সেটা মোটামুটি এভারেজই ছিল, একটা এভারেজ ছিল। তারপর যদি আমরা একটু দাঁড়াও, হ্যাঁ, ফার্স্ট শিফটে যদি আমরা ম্যাথটা দেখি, দেখব আমরা ইজিই ছিল। ইংলিশটা এভারেজ, ম্যাথটাও এভারেজ, আর জিকে এবং সিএ কিন্তু ইজি ছিল। এখানে যে মোট 4টে শিফটে পরীক্ষা হয়েছে, সবথেকে ইজিয়েস্ট শিফট বলা যেতে পারে কিন্তু এই ফার্স্ট শিফট 16ই নভেম্বরের। ওভারঅল কিন্তু এটা ইজি ক্যাটাগরির মধ্যেই কিন্তু আমরা ধরতে পারি। এই দিন কিন্তু যারা পরীক্ষা দিয়েছে 16ই নভেম্বরের ফার্স্ট শিফটে, তাদের কিন্তু স্কোরটা বেশ ভালোই হবে। এবার 16ই নভেম্বরের সেকেন্ড শিফটে ম্যাথ এভারেজ। একটা জিনিস এখানে খেয়াল করবে, ম্যাথ কিন্তু কম বেশি
সব দিনই এভারেজের মধ্যেই রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রত্যেক দিনই কিন্তু এবং প্রত্যেক শিফটেই কিন্তু এই ম্যাথগুলো কিছু ক্ষেত্রে লেংদি ছিল, বড় ছিল এবং টাইম সময় নিচ্ছিল। এর জন্য ছাত্রছাত্রীরা কিন্তু অনেকটা তাদের পরীক্ষায় সময় অপচয় করে ফেলেছে এবং যার জন্য কিন্তু সেটা একটি তাদের মার্কসের ক্ষেত্রে প্রভাব ফেলবে। ইংলিশের ক্ষেত্রে তাহলে দ্বিতীয় দিন এটাও এভারেজ ছিল। আর আরেকটা ব্যাপার, এই যে প্রথমে আমি বললাম যে ম্যাথটা সব দিন যেমন ইজি ছিল, ঠিক ইজি বলবো না, এভারেজ ছিল। এবং ইংলিশটাও এভারেজই ছিল। যেই টপিক্সের উপর সিলেবাস রয়েছে সবগুলো শিফটেই কিন্তু ইংলিশ এবং ম্যাথ দুটোই এভারেজই ছিল। তাহলে এই দুটো সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তত একটা ফারাক পড়বে না। এবার যেই দুটো ক্ষেত্রে যেই ক্ষেত্রে কিন্তু পার্থক্য এনে দেবে বিভিন্ন শিফটের পরীক্ষার্থীদের মধ্যে, সেটি কিন্তু জিকে এবং যে সিএ টপিক রয়েছে সেটি। যেমন প্রথম দিন যে ফার্স্ট শিফট ছিল সেটিতে ইজি ছিল, কারণ ওটা সব থেকে ইজিয়েস্ট, আমরা বলতে পারি ইজিয়েস্ট শিফট ছিল। আর দাঁড়াও একটু, হ্যাঁ, ইজিয়েস্ট শিফট ছিল তার জন্য। আর সেকেন্ড শিফট প্রথম দিন কিন্তু ইজি টু মডারেট, অর্থাৎ সহজ থেকে একটু কঠিনের দিকে এটা ছিল। এবং ওভারঅল কিন্তু এটা ইজি টু মডারেট, অর্থাৎ প্রথম দিন যে সেকেন্ড শিফট ছিল সেটা ইজি টু মডারেট ছিল। আর থার্ড শিফটে মডারেট টু হার্ড ছিল। এই একটা জিনিস খেয়াল করবে যে আজকে অর্থাৎ 17ই নভেম্বর যে থার্ড শিফটে পরীক্ষা হয়েছে সেটি সব থেকে, থার্ড শিফট বলতে মানে ওভারঅল থার্ড শিফট, কিন্তু 17ই নভেম্বরের ফার্স্ট শিফট। এবং যে ফোর্থ শিফট আমি এখানে লিখেছি এটা কিন্তু 17ই নভেম্বরের সেকেন্ড শিফট, আর ওভারঅল এটা ফোর্থ শিফট। এই থার্ড শিফটে অর্থাৎ আজকে 17ই নভেম্বর যে থার্ড শিফট লিখেছি সেটা 17ই নভেম্বর ফার্স্ট শিফটের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু ওভারঅল দেখা যাবে যে সব থেকে কঠিন কিন্তু শিফট ছিল, যেটাতে কিন্তু জিকেটা মডারেট টু হার্ড ছিল এবং ওভারঅল মডারেট টু হার্ডই কিন্তু, অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট কঠিন হয়েছে। এই শিফটের পরীক্ষার্থীদের নম্বর কিন্তু যথেষ্ট কমে যাওয়ার সম্ভাবনাই বেশি। এবং ফোর্থ শিফটেও কিন্তু এই জিকে এবং সিএটা মডারেট ছিল, ওভারঅল কিন্তু মডারেট। তাহলে আমরা মোটামুটি তোমরা কে কোন শিফটে পরীক্ষা দিয়েছো সেটা জানিও, এবং তোমাদের মতে কীরকম তোমরা কে কেমন পাচ্ছ সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। পরে এবার আমরা যে ফাইনালি যে কীরকম কাট অফ হতে পারে সেটা দেখার আগে আমরা যে 2019 সালে পিএসসি যে কাট অফ প্রকাশ করেছিল প্রিলিমিনারির ক্লার্কশিপের, সেটা আমরা একবার দেখে নিই। একটু দাঁড়াও, হ্যাঁ, এবার এটাই যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে 2019 সালে ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি, যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছে তাদের কাট অফ মার্ক ছিল 65, এবং ওবিসি এ এর কাট অফ ছিল 43, এবং ওবিসি বি এর ছিল 56.33। এবার একটা জিনিস এই এত বিগত 3-4 বছর ধরে দেখা যাচ্ছে যে আনরিজার্ভ ক্যাটাগরি, ওবিসি এ এবং ওবিসি বি কিন্তু এরা কিন্তু মোটামুটি একই ধরনের কাট অফ থাকে। এটা বিগত বছরের যে কাট অফ ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে সেটার সাথে কিন্তু এই আনরিজার্ভ ক্যাটাগরির এখনকার তুলনা করলে কিন্তু ভুল হবে। যাই হোক, এবং এসসির কাট অফ ছিল 48.67, এসটির কাট অফ ছিল 29.67, এবং সেই সময় কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি বলে কোনো ক্যাটাগরি আলাদাভাবে সাব ক্যাটাগরিতে ভাগ করা হতো না। ইডাব্লিউএস আমরা জানি ইকোনমিক্যালি যারা উইকার সেকশনের মধ্যে রয়েছে তাদের কথা বলা হচ্ছে।
এবার 2019-এর বেসিসে এবং 2023-এ যে প্রিলি, যেটা আমরা 2024-এ কন্ডাক্ট করলাম, আমরা দিলাম, সেটার ক্ষেত্রে আমরা এবার দেখি যে কীরকম কাট অফ যেতে পারে। কারণ আমরা এর আগেই দেখলাম যে কত পরীক্ষার্থী এবছর কমেছে বেড়েছে। আর আমরা আরেকটা ব্যাপার দেখলাম যে এখন চাকরির বাজারের অবস্থা কেমন। তার জন্য কিন্তু আমরা এই তুলনায় এবার আসতেই পারি যে কাট অফ এবার কেমন যেতে পারে। তাহলে এবার 2019-এর কাট অফ তাহলে আরেকবার বলছি, আনরিজার্ভ 65, ওবিসি এ 43, ওবিসি বি 56.33, এসসি 48.67, এসটি 29.67। এবার সেই অনুযায়ী আমি একটি কাট অফ প্রেডিক্ট করছি, যদিও প্রেডিক্ট করা ঠিক নয়, তবুও তোমরা অনেকেই কিন্তু এই বিষয়ে চিন্তিত, তাই মোটামুটি এটা আমার অভিজ্ঞতা থেকে এটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখা যাক কি হয়। তবে আমি যেই কাট অফগুলো এখানে লিখেছি সেগুলোর সাথে +3 বা -3, অর্থাৎ আমি যেমন আনরিজার্ভের ক্ষেত্রে 62 করছি কাট অফ বিভিন্ন দিক ভেবে, সেটা +5 +3 মানে 62 থেকে 65 হয়ে যেতে পারে, আবার -3 অর্থাৎ 62 থেকে -3 করে 59ও হয়ে যেতে পারে। এই হিসাবে কিন্তু তোমরা একটা মোটামুটি একটি কাট অফ করতে পারো। তাহলে আনরিজার্ভের ক্ষেত্রে 62, ওবিসি এর ক্ষেত্রে 60 আমি ধারে কাছেই রাখছি, কারণ বিগত কয়েক বছরে কিন্তু ওবিসি এ, বি এবং আনরিজার্ভের মোটামুটি কাট অফ কিন্তু ধারে কাছেই থাকছে। এর আগের বার যদিও অনেকটা ফারাক ছিল। যাই হোক, ওবিসি বি এর ক্ষেত্রেও 60ই রাখছি, আর এসসির ক্ষেত্রে 50, আর এসটির ক্ষেত্রে রেখেছি 32। এবং এই যে আরেকটা ক্যাটাগরি এখন অ্যাড হয়েছে সেটি হলো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি এবং এসসি ক্যাটাগরি মোটামুটি একই রেখেছি 50। ইডাব্লিউএসে মাত্র 50 রেখেছি, কারণ ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু মাত্র 10% রিজার্ভ রয়েছে এবং এই রিজার্ভ ক্যান্ডিডেট কিন্তু তুলনামূলক কম। তার জন্য এদের মার্কসটা জেনারেল হয়েও যারা ইডাব্লিউএসের মধ্যে রয়েছে তাদের কিন্তু অনেকটাই ফারাক হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু এই 50 রাখা হয়েছে। এবার তোমরা কেমন পরীক্ষা দিলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও, এবং তোমাদের প্রেডিকশানই বা কী সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। তাহলে আসছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার আগে এই A to Z সুশীল যে চ্যানেলটি, এই চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।